গল্প সে আমায় বলতে পারেনি। লেখা এশিটা রহমান সঞ্জিদা সিমরান। তাকে প্রথম দেখেছিলাম মসজিদে, শরতের শুভ্র মেঘপুঞ্জের ছড়াছড়ি ছিল নীল অম্বরে। কিন্তু সেদিন হঠাৎ করেই কালো মেঘ দেখা দেয়। ফোঁটায় ফোঁটায় বৃষ্টিরা এসে থামে ধরার বুকে। আর তখন বারান্দায় দাঁড়িয়ে সেই বৃষ্টির রূপবত্তা উপভোগ করছিলাম। শুক্রবারে মধ্যাহ্নের কিছু প্রহর পরেই সবাই মসজিদ থেকে বের হচ্ছিল। তখন বৃষ্টি প্রায় থেমে গেছে, কিন্তু গুড়ি গুড়ি জলরাশি তখনও আকাশ থেকে অনর্গল নেমে যাচ্ছে। আচমকাই চোখ চলে যায় শুভ্র রঙের পাঞ্জাবিতে মোড়ানো এক যুবকের উপর। এদিক ওদিক তাকিয়ে সে নিজের জুতো খুঁজতে ব্যস্ত, অথচ বৃষ্টির পানি যে তাকে অর্ধেক ভিজিয়ে দিয়েছে তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সাদা পাঞ্জাবিটা ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। শরীরের অধিক অংশই দৃশ্যমান হয়ে উঠেছে। অনেকেই ছাতা এনেছে, কিন্তু সে আনেনি বোধহয়, এভাবে ভিজছে। কিছু সময় পর সে তার কঙ্কিত জুতো জোড়া পেয়ে গেল বটে। আমি ততক্ষণ পর্যন্ত এক ধ্যানে তার কাজ দেখে চলেছিলাম। কেন যেন চোখ ফেরাতে পারছিলাম না ওই মানবটির থেকে। বেহায়ার মতো তাকিয়ে আছি। সে হঠাৎ করেই মাথায় থাকা টুপিটা খুলে ফেলে। সাথে সাথে তার ঘন চুলগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। এতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেল। নড়েচড়ে দাঁড়ালাম আমি। টুপিটা ভাঁজ করে পকেটে পুরে সে এক হাত দিয়ে চুলগুলো ঠিক করে সামনের দিকে হাঁটা দিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে হাত নেড়ে ইশারায় কিছু বুঝিয়ে মুচকি হাসল সে। ব্যাস, আমি ওতেই কুপোকাত হয়ে গেলাম। ছেলেদের মুচকি হাসি যে এতটা মনকাড়া হয় তা হাড়ে হাড়ে টের পেলাম। বারান্দা থেকে নিচের দিকে ঝুঁকে পড়ি তাকে আর একটু দেখার জন্য, কিন্তু সে ততক্ষণে চোখের আড়াল হয়ে গেছে। রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে রইলাম। মাথায় শুধু তার কথাই ঘুরপাক খাচ্ছে। এক দেখাতেই ভালো লাগা, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। বুকে হাত দিয়ে জোরে শ্বাস ফেললাম। জুই, কোথায় তুই? খেতে আয়। মামির ডাকে হুড়মুড়িয়ে বারান্দা থেকে রুমে চলে আসি। নিজেকে একটু ঠিকঠাক করে মাথায় ওড়না টেনে গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে গিয়ে বসি। মামাও সেখানে বসে আছে। তারা মূলত আমার জন্যই অপেক্ষা করছে। মামা এইমাত্র জুমার নামাজ আদায় করে এলো, কিন্তু মসজিদ থেকে তো মামাকে বের হতে দেখলাম না। দেখবই বা কিভাবে? আমার আখিপল্লব যে তখন অন্যজনে মত্ত ছিল ভাবতেই গা শিউরে উঠল। সব ভাবনা ফেলে আপাতত খাওয়ায় মন দিলাম। খাওয়া শেষে আর কথা বাড়াইনি। সোজা রুমে চলে এসে দরজা বন্ধ করে দিয়েছি। বিকেলে মামা মামির সাথে বসে জমিয়ে আড্ডা দেব। দুদিন হলো ঢাকা থেকে সিলেট এসেছি মামার বাড়ি বেড়াতে। প্রায় 6 বছর পর মামা বাড়িতে এসেছি। ছোটবেলায় এসেছিলাম কয়েকবার, বড় হওয়ার পর পড়াশোনার তাগিদে আর এদিকে আসা হয়নি। মামা একটা কাজে ঢাকা গিয়েছিল, আসার পথে আমাকে জোর করেই নিয়ে এসেছে। আমারও ইচ্ছে ছিল পাহাড় দেখার, তাই আমিও চলে এসেছি। তাসফি আপু মামার বড় মেয়ে, বিয়ে হয়ে গেছে, আর সাদাত ছোট ছেলে হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, একটু কোথাও ঘুরতে বের হব তারও জো নেই। কোথা থেকে বৃষ্টি এসে জুটেছে ভালো লাগে না। আর তাছাড়া ঘুরতে নিয়ে যাবেই বা কে? একা কোথাও যেতে পারবো না। রাস্তাঘাট কি আমি চিনি? আর মামারও তেমন সময় হয় না আমাকে নিয়ে ঘোরার। সময় কাটানোর জন্য দুপুরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর তখনই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। হুট করে তাকে দেখেই কেমন যেন অনুভূতি দোলা দিল মনের সুপ্ত কোণে। এটা কি লাভ অ্যাট ফার্স্ট সাইট হবে? হয়তো আগে কোন ছেলেকে দেখে এমন লাগেনি। তবুও পাত্তা দিলাম না বিষয়টাতে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হাঁসফাঁস লাগছে। সে কি আসরের নামাজ পড়তে আসবে? তাহলে আবার দেখা পাওয়া যেত। যদি না আসে? মাথায় উদ্ভট কল্পনা ঘুরপাক খেতে লাগল। হচ্ছে কি আমার? এক দেখাতেই ভালো লাগা। আসরের আজান দিতেই মাথায় ঘুমটা টেনে বারান্দায় এসে দাঁড়ালাম। রাস্তার অপর পাশে মসজিদটা। বারান্দা থেকে সবটাই দেখা যায়, সবার আসা যাওয়া। মামা টুপি মাথায় দিয়ে হনহনিয়ে মসজিদে ঢুকে গেল।
আমি এদিক ওদিক তাকিয়ে সেই ছেলেটির অপেক্ষা করছি। ভেবেছি আসবে না, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে হাজির হলো মসজিদের চৌকাঠে। কোন দিকে না দেখেই ঢুকে পড়ল মসজিদের ভেতরে। আমিও অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম তার নামাজ পড়ে আসার। আবারও সেই হৃদয় বিদারক হাসির মুখোমুখি হলাম আমি। হাসিটা এখন আমার অসহ্য লাগছে। দৌড়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, এই শুনুন, আপনি হাসবেন না, কখনোই না। আপনি কি জানেন, আপনি হাসলে আমার বড্ড কষ্ট হয়। এত সুন্দর হাসিকে ইগনোর করা যায় না, আবার তাকিয়ে থাকাও যায় না। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে। তাই আপনি হাসবেন না। এসব ভেবে নিজেকেই একগাদা বকাবকি করি। পাগল হয়ে গেলাম নাকি আমি? মাত্র দুবার দেখেই এত কিছু ভেবে ফেলছি। আমার এসব ভাবনার মাঝে সে ততক্ষণে চলে গেছে। বারান্দার গ্রিল ধরে আবার ঝুঁকে তাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু না, সে চলে গেছে। আমিও চলে এলাম রুমে, কিন্তু কোনোভাবেই সেই হাসিটা উপেক্ষা করতে পারছি না, কিছুতেই না। তাই ঠিক করেছি ওই বারান্দায় আর যাব না। কিন্তু বেহায়া মন মানল না। সন্ধ্যায় না গেলেও এশার নামাজের সময় ঠিকই গিয়ে দাঁড়ালাম। রাস্তার আশেপাশে ভালো করে তাকালাম। মানুষজন বেশি নেই। ল্যাম্প পোস্টের আলোয় বেশ লাগছে চারপাশটা। বৃষ্টি না পড়লেও আকাশটা ঘুম মেরে আছে। যে কোনো সময় চিৎকার করে উঠবে মনে হয়। শীতল হাওয়া জানান দিচ্ছে বৃষ্টির আসার বার্তা। তার সাথে সাথে বাড়ছে মশার আনাগোনা। কতগুলো মশার কামড় খেয়েছি তার হিসেব নেই। তবুও তাকে দেখা আমার চাই। পেয়ে গেলাম। কালো রঙের পাঞ্জাবি গায়ে তার বেশ মানিয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। সবেমাত্র সবাই নামাজ শেষে বের হচ্ছে। বাইরে আসতেই শস্য শব্দে বৃষ্টি নেমে এলো। সবাই দৌড় লাগালো। সে আর কয়েকজন মিলে রাস্তার পাশের দোকানের ছাউনি তলে দাঁড়িয়ে রইল। বারান্দা থেকে স্পষ্ট তাকে দেখতে পাচ্ছি। মনে মনে বৃষ্টিকে মন ভরে ধন্যবাদ দিলাম। তারপর কঙ্কিত মানুষটিকে দৃষ্টি মেলে দেখতে লাগলাম। সে বাইরে হাত দিয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে আর মুচকি হাসছে। তাকে দেখে আমারও লোভ জন্মালো বৃষ্টি ছোঁয়ার। গ্রিলের ফাঁক দিয়ে হাত বের করে দিলাম। সে যতক্ষণ বৃষ্টি ছুঁয়েছে আমিও ততক্ষণ বৃষ্টি ছুঁয়েছি। মনের অন্তরালে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। মনের ভেতর প্রশ্ন জমছিল আস্তে আস্তে। আমি যে তাকে দেখি, সেও কি আমাকে দেখে? পরের দিন সকালে একটু তাড়াতাড়ি ঘুমটা ভাঙল। মামির ডাকেই উঠেছি। কফি খেতে খেতে সোফায় বসে টিভি অন করলাম। মামি তখন রান্নাঘরে আর মামা বাজারে গেছে। অর্ধেক কফি শেষ হতেই কলিং বেলের আওয়াজ ভেসে আসলো। মামি রান্নাঘর থেকে হাঁক ছেড়ে বলল যেন আমি দরজাটা খুলে দেই। কি আর করার, কফির কাপ রেখে চললাম দরজা খুলতে। কিন্তু দরজার বাইরে আমার জন্য যে চমক অপেক্ষা করছে তা আমি ভাবতেও পারিনি। পছন্দের মানুষটাকে যে এত কাছ থেকে দেখতে পাবো সেটা আমি কল্পনাও করিনি। অ্যাশ রঙের টি শার্টের সাথে কালো রঙের জিন্সটাতে তাকে আরো সুন্দর লাগছে। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হা করে তার দিকে তাকিয়ে রইলাম। সেও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি সম্পূর্ণ স্বাভাবিক। মানুষ আর পাঁচজনের দিকে যেভাবে তাকায় সেও আমার দিকে সেভাবেই তাকিয়ে আছে, যা আমার ইগোতে আঘাত এনে হৃদয়টা যেন ক্ষত বিক্ষত করে দিল। তবুও দৃষ্টি সরালাম না। আমার ভাবান্তর নেই দেখে সে কিছু বলল না, পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল, যার কারণে আরো চমকে গেলাম আমি। এভাবে ইগনোর করলো আমাকে। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, তখনই আরেকজন এসে হনহনিয়ে ভেতরে ঢুকল। আশ্চর্য, এও আমাকে দেখল না এমন ভান ধরল। দরজা আটকে দিলাম। মামি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো কে এসেছে তা দেখার জন্য। ওনাদের দেখেই মামি মুখে হাসি ফুটিয়ে বলল, আরে ফাহাদ, তোমরা এসে গেছ। লোকটা হাতের ব্যাগটা টি টেবিলের উপর রেখে বলল, জি, কোন রুমে সমস্যা হয়েছে? মামি নিজের রুমটা দেখিয়ে দিতেই দুজনে হনহন করে মামির রুমে চলে গেল। ওদের কাজের আগাগোড়া বুঝতে ব্যর্থ হয়ে মামিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামি? ওনারা কেন এসেছেন? মামি ব্যস্ত ভঙ্গিতে শুধায়,
কাল রাতে আমাদের রুমের ইলেকট্রিসিটি চলে গেছে। কি হয়েছে কে জানে, ফ্যান চলছে না, বাতিও জ্বলছে না। তাই ওদের ডেকেছে তোর মামা। তুই থাক, ছেলে দুটো সকাল সকাল এসেছে, আমি নাস্তা তৈরি করি। মামি ব্যস্ত পায়ে চলে গেল। এবার পুরো ঘটনা বুঝতে পারলাম। তার মানে ছেলেটা ইলেকট্রনিকের কাজ করে। একটু উকিঝুঁকি দিলাম মামির রুমে। তাকে দেখলাম খাটের উপর চেয়ার পেতে দাঁড়িয়ে ফ্যান ঠিক করছে। আচমকাই হাসি ফুটে উঠল। তাদের কাজ শেষ হওয়ার আগেই মামি আবার হাত ছাড়ল। ফাহাদ, সৌরভকে নিয়ে খেতে আসো তাড়াতাড়ি। এত মেঘ না চাইতেন জল। এই ফাঁকে নামটা জানা হয়ে গেল। সৌরভ, আমার নামের সাথে খুব মিল। লাফাতে লাফাতে রুমে চলে গেলাম। তবে দরজাটা হালকা ফাঁক করে দেখতে লাগলাম ওরা করে কি। খাওয়া শেষে বাকি কাজ শেষ করে চলে গেল সে। সাথে সাথে আমি দৌড়ে গিয়ে সৌরভের বসা চেয়ারটাতে বসে পড়লাম। আমার এহেম কাণ্ডে মামি ভরকে গেল। হেসে দিয়ে বললাম, খেতে দাও, আমার খিদে পেয়েছে। তুই তো সকালে খাস না। এক কাপ কফি আর বিস্কুট খেয়েই তো সারা সকাল থাকিস। ধরা পড়ে গেলাম। আমতা আমতা করে বললাম, আজকে খিদে পেয়েছে। মামি কথা না বাড়িয়ে পরোটা তুলে দিল আমার প্লেটে। খেতে বসে কেমন প্রেম প্রেম ফিল হচ্ছে। সৌরভ যে গ্লাসটাতে পানি খেয়েছিল আমিও সেই গ্লাসটাতে পানি খেলাম। আমাকে মিটমিট করে হাসতে দেখে মামি দিল এক ধাক্কা। হয়তো কিছু সন্দেহ করছে। কোনোমতে সামলিয়ে নিলাম মামিকে। তারপর থেকে তাকে দেখার তীব্র ইচ্ছা আরও তীব্র হতে লাগল। একা একাই রাস্তায় যখন বের হতাম চোখ দুটো তখন তাকে খুঁজত। কিন্তু বান্দা নামাজের সময় এদিকে আসে, এরপর তার আর দেখা পাওয়া যায় না। সেদিন দোকানে গিয়েছিলাম চা পাতা কিনতে। ফেরার সময় ঝুম বৃষ্টি নামল। কোনোমতে ছাউনি তলে দাঁড়ালাম। কোথা থেকে হুট করেই সৌরভ এসে আমার পাশে দাঁড়াল। চমকে ওর পানে তাকালাম। সে চুল ঝাড়ছিল। আমি নিচের দিকে তাকিয়ে হাঁসফাঁস করছি। তার সাথে কথা বলারও অদম্য ইচ্ছা দমিয়ে রাখার চেষ্টা করছি। বৃষ্টি হালকা থামতেই সে বড় বড় পা ফেলে চলে গেল। এই কেমন ছেলে রে বাবা, গোমরা মুখ, কথা বলেই না। এত অ্যাটিটিউড কই থেকে পায় কে জানে। তাকে দেখতে বারান্দায় ছুটে আসাটা আমার ডেইলি রুটিন হয়ে দাঁড়ালো। তার সাথে সাথে আমিও নামাজ পড়ি। ফজরের সময়ও তাকে দেখা মিস করি না। নামাজ পড়ে দৌড়ে ছুটে যাই বারান্দায়। তাকে দেখার নেশা হয়ে গেছে, তা কিছুতেই ছাড়তে পারছি না যে। ভাবলাম না আর দেরি করা ঠিক হবে না। তাকে মনের কথা জানিয়ে দেব। কলেজে থাকা কালীন ফ্রেন্ডসদের প্রেমালাপ শুনে হাসতাম। ওরা নিজেদের পছন্দের ছেলেদের সামনে যেতেই পারত না, প্রেম নিবেদন তো দূরে থাক। আমি তখন ওদের বলেছিলাম, যদি আমি কোন ছেলেকে ভালোবাসি তাহলে ডিরেক্ট প্রপোজ করে দিব। কোন ভয়ই পাব না। আজ দেখি সেই দিন চলে এসেছে। ভয় পেলে চলবে না জুই, তুই তো সাহসী মেয়ে। তাই বারান্দায় চেয়ার পেতে বসলাম, সাথে নোটপ্যাড আর কলম। ভেবেছি চিঠিতেই মনের কথা জানিয়ে দেব। লিখতে শুরু করলাম। যেদিন শরতের মেঘপুঞ্জ ছবি আঁকছিল নীলাম্বরে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। কলম তুলে নিলাম এই 2 লাইন লিখে। ধ্যাত কেমন যেন হয়ে গেল। ছিঁড়ে ফেললাম প্যাড থেকে কাগজটা, বল বানিয়ে ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। এসব লেখালেখি আমার দ্বারা হবে না। তার থেকে সামনাসামনি প্রপোজ করে দিব হোম। দিন যত এগোতে লাগলো আমিও প্রস্তুত হতে লাগলাম প্রপোজ করার জন্য। কিন্তু মনের মধ্যে খটকা লাগলো, যদি না করে দেয়। তবুও অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি তাকে সরাসরি মনের কথা বলে দেবই, শুধু সময়ের অপেক্ষা। ঠিক 2 দিন পর তার দেখা মিলল রাস্তায়। আগের মতো বরাবরই সে আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি তার পথ আগলে দাঁড়াই। সে ভ্রুকুটি করে আমার দিকে তাকালো। তাকে কিছু বলতে না দিয়ে আমি আগে শুরু করলাম। দেখুন, আমার কিছু কথা আছে। আপনাকে আমার ভালো লাগে। এটা ভালোবাসা কিনা জানি না। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি আপনাকে ভালোবাসি।
আপনি জানেন আপনাকে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন নামাজে আসতে দেখি, কিন্তু আপনি এদিক ওদিক না তাকিয়ে চলে যান। এত অ্যাটিটিউড দেখান কেন আপনি? যাই হোক, এই আপনাকে প্রপোজ করলাম, উড়টা দিতে হবে আপনাকে। এখন না, আগে ভাবুন তারপর উড় দেবেন। কালকে ঠিক এই সময় এইখানে আসবেন এবং আমার উড় দিবেন। আসি। কথাগুলো বলে একটুও দাঁড়ালাম না, দ্রুত গতিতে পা চালালাম। উফ, একদমে সব বলে ফেলেছি, ভাবতেও অবাক লাগছে। জুই, ইউ আর জিনিয়াস। বুকের ভেতর থেকে ড্রিম ড্রিম শব্দ আসছে। বুকে দুহাত চেপে ধরে সামনে পা বাড়ালাম। একটু এগিয়ে গিয়ে পেছনে ফিরে তাকালাম। সৌরভ ঘাড় ঘুরিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারলাম না। চলে এলাম বাড়িতে। হয়তো ও অবাক হয়েছে। চেনা নেই জানা নেই একটা মেয়ে প্রপোজ করলে সব ছেলেরাই অবাক হয়ে যাবে। পরের দিন সঠিক সময়ে হাজির হলাম সেই রাস্তায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সৌরভ এলো না। এদিক ওদিক তাকিয়ে খুঁজলাম, তাকে পেলাম না। তাহলে কি সে আসবে না? ওদিকে সন্ধ্যা গড়িয়ে আসলো। সূর্য ডুবে গিয়ে আকাশে রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে। তবুও সৌরভের দেখা মিলল না। হয়তো আমার প্রস্তাব এসে রাজি নয়, তাই আসে নাই। বিষণ্ণ মন নিয়ে বাড়িতে ফিরে গেলাম। বাড়িতে গিয়ে আরো অবাক হলাম। তাসফি আপু এসেছে। মামিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে সে। বিষয়টা বুঝতে না পেরে আমি পাশে গিয়ে বসলাম। পরে জানতে পারলাম আপুর হাজবেন্ডের সাথে ঝগড়া করে সে চলে এসেছে। আপু নাকি থাকবে না তার স্বামীর সাথে। আমি আর এ বিষয়ে কথা বললাম না। ছোট মানুষ কি আর বলবো, বড়রা যা ভালো বুঝবে তাই করবে। বাসায় একা একা ভালো লাগে না আর। সৌরভের সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব। তার জবাব যদি না হয় তাহলে সামনাসামনি একবার বলে দিতেই পারত। এসব ভেবে ভেবে মনমরা হয়ে সব সময় বসে থাকি। তাসফি আপুও আসে না আমার কাছে। আসবে কি, সে তো নিজেই ভালো নেই। এভাবে দুদিন পার হয়ে গেছে। আজকে তাসফি আপু আর আমি বের হয়েছি আশেপাশে ঘুরতে। মামি বলেছে ঘুরে আসলে মন ভালো হবে। রাস্তার ধার ঘেঁষে দুজনেই হাঁটছি। তখনই তড়িৎ গতিতে কেউ পাশ কাটিয়ে চলে গেল। পিছন থেকে দেখে তাকে ঠিকই চিনতে পারলাম, ওটা সৌরভ। কোন রকম ভনিতা না করেই ডাকতে লাগলাম সৌরভকে। আমিও তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, কিন্তু কয়েক কদম এগোতেই তাসফি আপু হাত টেনে ধরল। আমি পিছন ফিরে তাকাতেই তাসফি আপু বলল, কি রে, এভাবে ডাকছিস কাকে? আমি সরাসরি উড় দিলাম, সৌরভকে। ওই যে, বলেই সৌরভকে হাতের ইশারায় দেখালাম। তাসফি আপু প্রশ্নাত্মক দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে বলল, সৌরভকে দিয়ে তোর কি? তুই চিনিস কিভাবে? না আসলে, তোমাদের বাড়িতে তো এসেছিল কাজ করতে। আমার কিছু কথা বলার ছিল। তাসফি আপু কপালে ভাঁজ ফেলে বলে উঠল, ওভাবে পেছনে থেকে ডাকলে সৌরভ জীবনে শুনবে না, যা বলার সামনে থেকে বলতে হবে। আপুর কথার আগাগোড়া কিছুই বুঝলাম না। সামনে থেকে বলতে হবে মানে? তাই বললাম, তোমার কথা বুঝলাম না। সামনে থেকে বলতে হবে মানে? মানে পেছনে থেকে ডাকিস কিংবা সামনে থেকে কিছু বলিস, সৌরভ কিছুই শুনতে পারবে না। কারণ ও কথা বলতে পারে না, এমনকি কানে শুনতে পারে না। বাকরুদ্ধ হয়েছিলাম কয়েক মুহূর্ত। তাকিয়েছিলাম সৌরভের যাওয়ার পানে। ওভাবে কতক্ষণ ছিলাম নিজেও জানি না। তাসফি আপুর ধাক্কায় নিজের মাঝে আবার ফিরে আসি। অনেক কথাই জিজ্ঞেস করলো আপু, কিন্তু একটা ওর পায়নি আমার থেকে। শুধু এটুকুই বলেছিলাম যে আমি বাসায় যাব। তারপর আর কোন কথাই বলিনি। বাসায় গিয়ে সোজা দরজা বন্ধ করে বসে রইলাম। অনুভূতিগুলো কেমন যেন গোল পাকিয়ে গেছে। তাহলে কি সৌরভের প্রতি আমার ভালোবাসা কমে যাচ্ছে? না, ভালোবাসার মানুষটির খুদ দেখে যে সরে আসে সে কখনো ভালোবাসতেই পারে না, বরং তার খুদ ডিঙিয়ে চলে। আমি পারবো না সৌরভের থেকে ফিরে আসতে। প্রথম অনুভূতি ভুলে থাকা সম্ভব নয়।
আমি যাকে ভালোবাসি তার কোন খুঁত আমাকে আটকাতে পারবে না। আমি আমার অনুভূতিকেই আগে বেছে নিলাম, আর নতুন করে কিছু ভাবলাম না। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ পাচ্ছি। তাড়াতাড়ি গিয়েই দরজা খুলে দিলাম। মামি আর আপু দাঁড়িয়ে আছে, আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বললাম না, সম্পূর্ণ এড়িয়ে গেলাম। পরে তাসফি আপুকে উল্টাপাল্টা বুঝিয়ে থামালাম, নয়তো আমার কান ঝালাপালা করে দিত। আজকে আকাশ ভেঙে আবারও বৃষ্টি পড়ছে ধরণীতে। বেশি না, গুড়ি গুড়ি বৃষ্টি। পিচঢালা রাস্তাটা ভিজে একাকার। লোকজন সব ছাতা মাথায় চলাচল করতেছে, কেউ কেউ রেইনকোট গায়ে জড়িয়েছে। আর আমি যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আছি। হঠাৎ বৃষ্টি ছোঁয়ার ইচ্ছা জাগতেই বৃষ্টি ছুঁয়ে দিলাম। বেশ ভালো লাগলো। কিন্তু আমি যার জন্য অপেক্ষা করছি সেই তো লাপাত্তা। এখনো আসছে না। ওভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার হদিস মিলল। নীল রঙের পাঞ্জাবি পরে ছাতা মাথায় দিয়ে এদিকেই আসছে। তাকে দেখে একবার নিজের দিকে তাকালাম। আমি নিজেই নীল রঙের থ্রি পিস পরে আছি। হাসলাম দেখে, একেই বলে ম্যাচিং। এসব ভাবতে ভাবতে দেখলাম সৌরভ আমাকে ক্রস করে অনেকটা সামনে চলে গেছে। ধুর, নিজের মাথায় নিজেই চাটি মেরে দৌড় লাগালাম বৃষ্টির মধ্যে, কারণ আমি ছাতা আনিনি। যখন এখানে আসছিলাম তখন বৃষ্টি ছিল না। এক দৌড়ে গিয়ে সৌরভের রাস্তা আটকাই। অবাক হয়ে সে আমার দিকে তাকালো। ততক্ষণে আমি কিছুটা ভিজে গেছি। হাঁপাতে হাঁপাতে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। সৌরভ বোধহয় কিছুই বুঝল না। ইশকি বোকা আমি, যে শুনতে পায় না তাকে মুখে বলছি। কিন্তু সৌরভকে কিভাবে বলবো যে আমি ওকে কিছু বলতে চাই? থাক, বলা লাগবে না। তার চেয়ে বরং এটা বলি, আমি ওকে ভালোবাসি। এই কথাটা ঠিকই বোঝাতে পারবো। সিনেমা দেখে দেখে সেই অভিজ্ঞতা ঠিকই হয়ে গেছে। সৌরভ এখনো ছাতা হাতে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আর আমি বৃষ্টির পানি চোখের উপর পড়াতে ঘন ঘন চোখের পাতা ফেলছি। এখন একটু শীত শীত করতেছে। সেসবে পাত্তা না দিয়ে সৌরভকে ইশারাতেই বোঝালাম যে আমি তাকে ভালোবাসি। একটু নয়, দুহাত প্রসারিত করে বোঝালাম অনেক ভালোবাসি। তবে সৌরভ প্রত্যুত্তর করল না, বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি সৌরভের উড়ের অপেক্ষায় তাকিয়ে রইলাম। কিন্তু সে কিছু না বলে আবার হাঁটা দিল। রাগ হলো একটু। আজকে তো ছাড়বই না। আমিও এগিয়ে গিয়ে হাতটা টেনে ধরলাম। বললাম, কোথায় যাচ্ছেন? আমার উড় না দিলে আজকে যেতে দিব না। কথাগুলো হাত নাড়িয়েই বললাম। হয়তো সৌরভ বুঝতে পেরেছে। সে এবার মৃদু রাগ নিয়ে মাথায় হাত দিয়ে কিছু বোঝালো। কিন্তু আমি বুঝলাম না। মাথা নাড়লাম। কয়েক পল পর বুঝতে পারলাম সে আমাকে পাগল বলেছে। মাথা নেড়ে বলল, আমি পাগল না, ভালোবাসি আপনাকে। কথাগুলো না বুঝেই সৌরভ মাথা নাড়ালো এবং ইশারায় কিছু বোঝালো। এবার বোধহয় ইতিহাস ভূগোল জাতীয় কিছু বুঝিয়েছে। কিছু বললাম না, শীতে কাঁপছি শুধু। সৌরভ তা খেয়াল করে থেমে গেল। ছাতাটা এগিয়ে দিল আমার দিকে। এতেই খুশি হয়ে গেলাম। সে আমার হাতে ছাতা ধরিয়ে দিয়েই সামনে হাঁটা দিল। তার মানে সে ভিজতে ভিজতে যাবে। আমি দৌড়ে গিয়ে সৌরভের মাথায় ছাতা ধরে হাঁটতে লাগলাম। সৌরভ আমার দিকে তাকাতেই তাকে বোঝালাম দুজনে একসাথে যাব। তবে এবার রাগ করল না সে। নিজের মতো করে হাঁটতে লাগলো। বাসার সামনে এসে আমার হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে আমার দিকে তাকালো। তারপর এটা বোঝালো যে আমার ভাবনা যেন আমি মাথা থেকে ঝেড়ে ফেলি। কিন্তু আমি মাথা নেড়ে না বললাম। সে আর কিছু বলল না। চলে যেতে নিলে আবার তার হাত টেনে ধরলাম। আমার দিকে তাকিয়ে সে তার দৃষ্টি নরম করল। কারণ তখন আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল আর আমি ঠোঁটে হাসছিলাম। সে আলতো হাতে আমার হাত ছাড়িয়ে নিল। মাথা নেড়ে না বলে চলে গেল। আমিও নিজের রুমে চলে আসলাম। ভেজা জামা কাপড় ছেড়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠতেই বুঝতে পারলাম আমার গায়ে জ্বর।
বৃষ্টিতে ভেজার কারণেই জ্বর হয়েছে। উঠে এলাম আস্তে আস্তে। রুম থেকে বের হতেই আরো অবাক হলাম বাবা মাকে দেখে। হঠাৎ আমাকে না জানিয়ে ওনারা চলে এলো যে। আমি এগিয়ে গিয়ে বললাম, তোমরা আমাকে বললে না কেন যে তোমরা আসবে? মা আমার দিকে তাকিয়ে হেসে বলল, তোর মামা খবর দিল তাই আসলাম। মামা খবর দিল মানে? বুঝলাম না তোমার কথা। বলতে বলতে মায়ের পাশে বসলাম। তখনই তাসফি আপু বলে উঠল, আরে বাবা, তোর জন্য ভালো একটা ছেলে দেখেছে, আমাদের এখানকারই, তাই ফুফুকে আসতে বলছে। বসা থেকে দাঁড়িয়ে পড়লাম। আব্বুর দিকে তাকিয়ে বললাম, এসব কি আব্বু? আব্বু হেসেই বলল, তোর মামাই তো বলল ছেলে নাকি খুব ভালো, বড় কোম্পানিতে চাকরি করে, তাই আসলাম। তবে আমার চেহারা দেখে আব্বু হয়তো কিছু বুঝে গেছে। আমি আব্বুর সাথে সরাসরি কথা বলতে পছন্দ করি, এমনকি আব্বুও। তারা আমার কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই আব্বু কোন ভনিতা না করে সকলের সামনে আমাকে জিজ্ঞেস করল, তোর যদি কোন পছন্দ থাকে তাহলে বলে ফেল। আমি তো কখনো তোর কথার অমত করিনি, আজও করব না। আছে কি কেউ পছন্দের? আমার গলা শুকিয়ে গেছে আব্বুর প্রশ্ন শুনে। কেউ কোন কথা বলছে না। সবাই আমার উড় শুনতে অপেক্ষা করছে। আমি তাই দেরি না করেই বললাম, আছে। কে সে? দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে দেরি করলাম না, চটপট বলে ফেললাম, সৌরভ। আমার কথা শুনে আব্বু আর মা দুজনেই হাসলো, কিন্তু হাসলো না মামা মামি আর তাসফি আপু। কারণ তারা হয়তো বুঝে আমি কোন সৌরভের কথা বলছি। তবুও তাসফি আপু জিজ্ঞেস করল, কোন সৌরভ জুই? তোমরা যেই সৌরভের কথা ভাবছো সেই সৌরভই। এবার মামা মুখ খুলল, বিরোধিতা করল আমার কথার। সবকিছু বলে দিল আব্বুকে। সৌরভ কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। এসব শুনে আব্বু চুপ করে গেল। কিছুক্ষণ ভেবে আমাকে বলল, দেখ জুই, সবসময় তোর কথা আমরা মেনে নিয়েছি, কিন্তু এটা মানতে পারছি না। যে ছেলে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, তার সাথে সারা জীবন থাকবি কিভাবে? আমি সহজভাবে উড় দিলাম, যেভাবে তুমি আর মা একসাথে থাকছ। আমি আর তোর মায়ের কথা আলাদা। যেখানে ছেলেটি কথাই বলতে পারে না, নিজেকে সামলাতে পারে না, সেখানে তোকে সামলাবে কিভাবে? এমন একটা ছেলের হাতে তোকে তুলে দিতে আমরা পারবো না। তুই সুখী হতে পারবি না। জ্বরে শরীর কাঁপছে, আমার কথা বলতে ইচ্ছে করছে না, তবু জোর গলায় বললাম, একসাথে থাকার জন্য কি কথা বলা খুব জরুরি? যদি কথা বলা জরুরি হতো তাহলে তাসফিয়া আপু কেন তার স্বামীকে ছেড়ে চলে এসেছে? আপুর স্বামী তো কথা বলতে পারে, শুনতেও পারে, তাহলে তারা কেন সুখী হতে পারল না? আমার কথায় সবাই চুপ করে গেল। কিন্তু আমি দমলাম না, আবার বলতে শুরু করলাম, বলা কওয়াতে কিছু যায় আসে না। যে চোখের ভাষা পড়তে পারে তার মুখের ভাষা বোঝার দরকার নেই। সে হয়তো আমাকে কখনো বলতে পারবে না যে সে আমাকে সুখী রাখবে, কিন্তু কাজে করে দেখাবে। একটা কথা মনে রেখো, এই পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে খুঁত আছে, কারো শারীরিক আর কারো চারিত্রিক। সবাই সবার জন্য পারফেক্ট নয়। পারফেক্ট করে নিতে হয়। সৌরভের কথা বলার ক্ষমতা নেই, কিন্তু নামাজ রোজা ঈদ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। কারণ সে ওই সৃষ্টিকর্তার সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মর্মতা যে বোঝে না, সে পৃথিবীর সবচেয়ে মূর্খ ব্যক্তি। কারণ ইসলাম ধর্মে মানব ধর্ম বলে একটা ধর্ম আছে। মানুষ হয়ে যদি দৃশ্যমান মানুষকে আমরা ভালো না বাসতে পারি, তাহলে অদৃশ্য আল্লাহকে কিভাবে ভালোবাসব? জানি না আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ কিনা। যদি বুঝতে না পারো তাহলে সেটা আমার ব্যর্থতা। তবে একটা কথা বলি, মুখের ভাষা আছে বলেই আজ পৃথিবীতে বিচ্ছেদ ঘটছে। যদি কারো মুখের কথা না থাকতো তাহলে কেউ কারো কথায় কষ্ট পেত না। কেউ কারো কথায় কাউকে ভুল বুঝত না, ছেড়ে চলে যেত না, হতো না পৃথিবীতে কোন বিচ্ছেদ। তবে আমি তোমাদের মতোকেই প্রাধান্য দিব, কারণ তোমরা আমার বাবা মা। ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছ, সেই দাম তো তোমাদের দিতেই হবে। আমি কষ্টে থেকে হলেও তোমাদের ঋণ শোধ করতে হবে।
সম্পূর্ণ কথা বলার সময় কাঁপছিলাম আমি। নিজেকে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। ওখানে আর দাঁড়ালাম না, পা বাড়ালাম রুমের দিকে। থেমে গিয়ে আবার ঘুরে তাকিয়ে বললাম, যে বলতে জানে সে কি সবসময় ধরে রাখতে জানে? কিন্তু যে বলতে জানে না সে আগলে রাখতে জানে। রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর ভালো লাগছে না। শরীরের সব ভর ছেড়ে দিলাম বিছানায়। চোখ দুটো লেগে আসলো। কতক্ষণ ঘুমিয়েছি তা বুঝতে পারলাম না। যখন চোখ মেলে তাকালাম তখন অচেনা স্থানে নিজেকে আবিষ্কার করলাম। কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমি হসপিটালে আছি। ধরফরিয়ে উঠে বসলাম। হাতে ব্যথা অনুভব করতেই দেখলাম স্যালাইন চলছে। এটুকু ব্যবধানে হাসপাতালে চলে এলাম আর জব্দ। আমাকে উঠতে দেখে নার্স বাইরে চলে গেল। একটু পরেই বাবা, মা, মামা, মামি আপু আসলো। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, আমি হসপিটালে কেন? আমি তো ঘুমিয়েছিলাম, এর মধ্যে হসপিটালে নিয়ে এলে তোমরা? মামা আমার কাছে এসে বলল, তোর জ্ঞান ছিল না। জ্বর হয়েছে বললি না কেন? আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। তোর জ্ঞান আসছিল না তাই হাসপাতালে নিয়ে এসেছি। বিরক্ত হয়ে বললাম, তো কি হয়েছে? সামান্য জ্বরে কি হসপিটালে আনা লাগে? এবার মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চুপ করে শুয়ে থাক। কথা সব পড়ে বলিস। মা আমাকে জোর করে শুইয়ে দিল, কোন কথা বলতে দিল না। সবাই টুকটাক কথা বলে কেবিন থেকে চলে গেল। আমি বোর হয়ে যাচ্ছি শুয়ে থাকতে থাকতে। স্যালাইন শেষ না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই। তখনই কারো কণ্ঠ শুনে চোখ মেলে তাকালাম। তাসফি আপু দাঁড়িয়ে আছে। তার পাশে সেই চিরচেনা মানুষটা দাঁড়িয়ে আছে। সৌরভকে দেখে একটু নয় অনেকটা অবাক হলাম। তাসফি আপু আমার সামনে এসে বলল, তোর কালকের কথায় সবার মাথা ঘুরিয়ে দিয়েছিস। তাই তো ফুপা আর দেরি করেননি, সোজা গিয়ে ধরে এনেছে সৌরভকে। বেচারা কিছু বুঝতে পারছে না। তুই বোঝা একটু। আমি পারি না। আপু চলে গেল। সৌরভ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আমি ইশারায় তাকে বসতে বললাম। বসল সৌরভ। আমাকে বোঝালো যে কি হয়েছে আমার। আমি কপালে হাত রেখে বোঝালাম জ্বর হয়েছে। সৌরভ জিজ্ঞেস করল এখন কেমন আছি, আমিও বললাম ভালো আছি। তারপর আর কিছু বোঝাতে পারলাম না, সেও চুপ করে রইল। হয়তো কিছুই বুঝতে পারছে না। তবে সৌরভকে আর যেতে দিলাম না, বসেই রাখলাম। সৌরভই বাসায় পৌঁছে দিল আমাকে। সেই থেকেই রুমে বসে আছি, বাইরে যাওয়া একদম মানা। দুদিন পর অনেকটা সুস্থ বোধ করছি। কিন্তু এই দুদিন সৌরভ আমাকে দেখতে পেল না। যার জন্য খারাপ লাগছে। লোকটা খুবই পাষাণ হৃদয়ের মানুষ। আজকে বাড়ির সবাইকে কেমন যেন অদ্ভুত লাগছে। কেমন যেন সাজ সাজ রব সবার মাঝে। রান্না বান্নার ধুম পড়েছে। আমি কিছুই বুঝতে পারছি না। কেউ কিছু বলছেও না। তবে কি সেই পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে? কিন্তু আমাকে বলল না কেন? রাগ করে রুমে বসে রইলাম। এমন সময় তাসফিয়া আপু আসলো, সাথে ফাহাদ ভাইয়াও আসলো, তার হাতে লাগেজ। তাসফিয়া আপু আমাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি অবাক হয়ে বললাম, রেডি হব মানে? তাসফিয়া আপু হেসে বলল, যার জন্য এত কথা খরচ করলি তাকে বিয়ে করবি না? হতবিহ্বল হয়ে বসে রইলাম। মাথা কাজ করছে না। আপু আবার বলল, তোকে না জানিয়ে সব আয়োজন করে ফেলেছে সবাই। কেমন সারপ্রাইজ দিলাম বল? তোমার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিন বৃষ্টি হচ্ছিল। তুমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলে আর বৃষ্টির পানি হাতে নিয়ে খেলা করছিলে। সৌরভ সেটা ঠিকই দেখছিল যে তুমি ওকে ফলো করছিলে। আর যাই হোক, ওর স্মৃতিশক্তি প্রখর। যেদিন তোমার মামির বাসায় আসি খুব অবাক হয়েছিলাম তোমাকে দেখে। সৌরভ আমাদের কাজ শেষ করে চলে আসছিলাম, তখন তোমাকে দেখলাম সৌরভ যে চেয়ারে বসেছে সেই চেয়ারে বসতে। দুজনেই হেসেছিলাম সেদিন। বড্ড পাগলামি করো তুমি। আমি সেদিন সৌরভকে জিজ্ঞেস করেছিলাম তোমাকে কি ও পছন্দ করে।
ও হ্যাঁ বলেছিল, কিন্তু এটাও বলেছিল যে তুমি যদি ওর প্রতিবন্ধিতার কথা জানতে পারো তাহলে ওকে দূরে ঠেলে দিবে। ওর মতো ছেলেদের ভাগ্যে ভালোবাসা নেই, তাই তোমার প্রতি অতটা গুরুত্ব দেয়নি। তারপরও তুমি যখন সব জেনে শুনে সৌরভকে নিজের মনের কথা জানালে তখন সৌরভ ভেবেছিল তুমি মানলেও তোমার পরিবার মানবে না, শুধু শুধু ঝামেলা করে লাভ কি। কিন্তু পরে যখন তোমার বাবা ও মামা নিজে গিয়ে সৌরভকে নিয়ে এলো আমি খুব অবাক হয়েছিলাম, এমনকি সৌরভও। তারা যে সবকিছু মেনে নিবে ভাবিনি। যাই হোক, ভালোই হয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। এতটুকু বলে ফাহাদ ভাইয়া কিছু পল থামল, তারপর আবার বলল, তোমাকে হসপিটালে দেখে ঘাবড়ে গিয়েছিল সৌরভ। তুমি যেরকম পাগলাটে স্বভাবের না জানি সুইসাইড করে বসো। পরে জানতে পারলাম তোমার জ্বর হয়েছিল। তোমার জ্ঞান না ফেরা অবধি বসেছিল সৌরভ। আমি রাতে ফিরে এসেছিলাম কিন্তু সৌরভ সারারাত হসপিটালে ছিল। ফাহাদ ভাইয়াকে থামিয়ে দিয়ে তাসফি আপু বলে উঠল, এই কদিন রোজ এসে তোর খবর নিয়ে গেছে, তাও তোকে না জানিয়ে। তাছাড়া বেচারা কদিন ধরে খুব ব্যস্ত, বিয়ে করবে বলে কথা। বলেই হাসলো আপু। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তাদের দিকে। এতক্ষণ ধরে যা যা শুনলাম সব যেন মাথার উপর দিয়ে গেল। তার মানে সৌরভ আগে থেকেই সব জানত, না জানার ভান ধরে থাকতো শুধু। এখন বেশ বুঝতে পারছি যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা সে নয়। একবার বাগে পাই তারপর দেখাচ্ছি মজা। কেন জানি সৌরভ আর আমার সাথে বৃষ্টির সম্পর্কটা গভীর। শ্রাবণ মাস তো, তাই শ্রাবণ ধারায় বৃষ্টি পড়ছে, থেকে থেকে মেঘ ডেকে উঠছে। এই বৃষ্টির মধ্যেই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। সৌরভ ওর সাধ্যমতো আমার জন্য যা যা এনেছে তাতে আমি একটু নয় অনেক বেশি খুশি। খয়েরি রঙের জামদানি শাড়ি পরেছি, সাথে হালকা গয়না। সৌরভের মা আমাকে একজোড়া বালা পরিয়ে দিয়েছে। খুব ভালো একজন মানুষ উনি, দেখেই বুঝে গেছি। সৌরভের বাবা বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। তাদের একমাত্র সন্তান সৌরভ। সাজগোজ করে অনেকক্ষণ বসে আছি কিন্তু সৌরভের আসার কোন খবর নেই। হয়তো বৃষ্টিতে আটকে গেছে, তাই আপাতত সৌরভের মায়ের সাথেই বসে আছি। তিনি আমাকে এটা ওটা জিজ্ঞেস করছে আর আমি হুহা করছি। বৃষ্টির তেজ আজকে বেড়েই চলেছে। কিছুক্ষণ পর সৌরভ, ফাহাদ ভাই আরও কয়েকজন আসলো। হালকা ভিজে গেছে সবাই। আমি রুমে বসেছিলাম কিন্তু ওদের আসার খবর ঠিকই পেয়ে গেছি। বিয়ে সম্পন্ন হওয়ার পর আমাদের একসাথে খেতে বসানো হলো। তখনই সৌরভকে দেখতে পেলাম আমি। সেও খয়েরি রঙের পাঞ্জাবি পরেছে, বেশ মানিয়েছে তাতে সৌরভকে। খেতে খেতে আর চোখে বেশ কয়েকবার দেখেছি কিন্তু সে আমার দিকে একবারও দেখেনি। গন্ডারের মতো খাবার গিলছে শুধু। তেমন কেউই নেই, বেশি মানুষ দাওয়াত করাও হয়নি। নিজের বাড়ি হলে এতক্ষণে আরও আত্মীয় স্বজন এসে পড়ত। খাওয়া শেষে নিজের রুমে চলে এলাম। খানিকটা রাগ এখনো ভেতরে রয়ে গেছে। শাড়িটা চেঞ্জ করে অন্য একটা সুতি শাড়ি পরে নিলাম। অবাককর বিষয়, সৌরভ এখনো আসেনি। তাহলে কি এখনো সবার সাথে সং সেজে বসে আছে? যাই হোক, একটা সম্মান তো আছে। চুলগুলো হাতখোপা করতে করতে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি এখনো পড়ছে। আজকে এই বৃষ্টির হলো কি? সৌরভের সাথে প্রথম দেখার কথা মনে পড়ে গেল। হাত বাড়িয়ে আবার বৃষ্টি ছুঁয়ে দিলাম। তখনই কেউ আমার হাত টেনে ধরে রুমে নিয়ে এলো। হকচকিয়ে তাকাতেই দেখলাম সৌরভ মৃদু রাগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই সে ইশারায় আমাকে বলল, আমি বারান্দায় কি করছি? মাথা নাড়লাম শুধু। সে আমার কপালে হাত রাখল, বলল, আমি ঠিক আছি কিনা। এবারও মাথা নাড়লাম। সে বলল, আমি যেন আর কখনোই বৃষ্টিতে না ভিজি। আরও কিছু বলে চলেছে, আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখছি। এতক্ষণ পর এসেছে কেয়ার দেখাতে, তবে মন্দ লাগছে না। এই নীরব ভাষায় প্রকাশ করা অনুভূতিগুলো ঠিকই বুঝতে পারছি। হেসে জড়িয়ে ধরলাম সৌরভকে, শক্ত করে ধরলাম।
কিন্তু সে ধরল না। তার বুক থেকে মাথা তুলে বললাম জড়িয়ে ধরতে। মুচকি হেসে সেও আমাকে জড়িয়ে নিল বক্ষপিণ্ডরে। মুহূর্তে একরাশ ভালো লাগা ছড়িয়ে পড়ল মনে। আমাকে একটা পেন্ডেন্ট উপহার দিল সে। খুব বেশি দামি ন হলেও সেটা আমার কাছে সবচেয়ে প্রিয়। সব দামি উপহার সবসময় প্রিয় হয় না। কিছু কিছু কম দামি উপহার প্রিয় হয়ে থাকে চিরদিন। তেমনি এটা আমার কাছে আজীবন প্রিয় হয়ে থাকবে। সে নিজ হাতে আমার গলায় পরিয়ে দিল পেন্ডেন্টটা। ওই দিনের পর থেকে আমার নতুন দিনের শুরু হলো এই সমাজে ভালোবাসা নিয়ে টিকে থাকার লড়াই। আশেপাশের অনেকজন অনেক কথাই বলে, কিন্তু কোন কথাই কানে নেই না। শুধু শুধু তাদের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? সৌরভ ও তো মানুষ হলেই কি তাকে কথা বলতে হবে? তাছাড়া অনেকেই দেখতে মানুষের মতো হলেও তাদের মধ্যে মনুষ্যত্বটুকু নেই। না হলে মানুষ হয়ে অন্য মানুষকে কটু বাক্য বলতে দ্বিধাবোধ করত। রাস্তা পার হওয়ার সময় সৌরভ না আমি সৌরভকে হাত ধরে পার করি। তাতে কি? হাতটা তো ধরে আছি, এতটুকু যথেষ্ট। সে আমায় বলতে পারেনি নিজের খেয়াল রেখো, বরং নিজে এসে আমার খেয়াল রেখেছে। সে আমায় বলতে পারেনি আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার পরও সেকে দিয়ে বুঝিয়েছে সে আমাকে ঠিক কতখানি ভালোবাসে। সে আমায় বলতে পারেনি তোমার কি পছন্দ, কিন্তু দিন শেষে ফেরার সময় ঠিকই রাঙা গোলাপ এনে আমার হাতে ধরিয়ে দিয়েছে। বেলি ফুলের মালা এনে খোপায় গুজে দিয়েছে। মাঝে মাঝে ঘুরতে নিয়ে গিয়েছে। এটা কি কম কিছু? না, এটাই অনেক। আমার জীবনের সবচেয়ে বড় উপহার সৌরভ নিজে। সেদিন বিকেলে দুজনে ঘুরতে বের হয়েছিলাম। সে তার সাধ্যমতো দুমুঠো লাল চুড়ি কিনে দিয়েছিল। হাওয়ায় মিঠাই খেতে খেতে রাস্তার ধারে ঘেঁষে হাঁটছি। সবাই কেমন অবাক হয়েই দেখছিল আমাদের, কারণ এখানে আমার প্রায়ই আসি। আমাদের কখনো কেউ ঝগড়া করতে দেখেনি, অথচ আশেপাশের অনেক কাপড়রাই এখানে এসে ঝগড়া করে বিচ্ছেদ ঘটিয়ে চলে যায়। এসব ভেবেই সৌরভের হাতটা শক্ত করে ধরলাম। রিকশায় চড়ে সেদিন অনেক ঘুরলাম। জীবনের রঙিন ঘুড়িগুলো উড়তে দিলাম আকাশ জুড়ে। ভালোবাসা যেন আকাশ ছুঁয়ে দিল। প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে বসে আছি। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বিয়ের প্রায় 2 বছর পর আমি মা হতে চলেছি। এই খুশির সংবাদটা সৌরভ পেলে নিশ্চয়ই অনেক খুশি হবে। তাই সৌরভের অপেক্ষা করছি। এখন আমি সৌরভের সব কথাই বুঝি আর বোঝাতেও পারি। সে অভ্যাস এতদিনে হয়ে গেছে। সৌরভ এসেই হাসি মুখে এগিয়ে এলো আমার দিকে। যত ক্লান্ত থাকুক না কেন আমাকে দেখলে তার মুখে হাসি ফুটে উঠবেই। আমি আর দেরি করলাম না। সৌরভকে জানিয়ে দিলাম সে বাবা হতে চলেছে। এতে সৌরভের মুখের হাসি উড়ে কালো ছায়া এসে পড়ল। তাহলে কি সে খুশি হয়নি? কিন্তু কেন? সৌরভ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে নিজের দিকে ঘুরিয়ে বললাম তুমি খুশি হওনি? সৌরভ আমাকে অবাক করে দিয়ে বলল বাচ্চাটা নষ্ট করে দিতে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এসব কি বলছে সৌরভ? আমি বললাম পাগল হয়ে গেছো তুমি? বাচ্চা কেন নষ্ট করব? আমাদের সন্তানকে পৃথিবীর আলো কেন দেখাবো না? আমার বারবার প্রশ্ন করার পর সে বলল যদি আমাদের সন্তান ও কথা না বলতে পারে, শুনতে না পারে, ওর মতো জীবন যেন আমার সন্তান না পায়। এজন্য সে চাচ্ছে না যে আমাদের সন্তান জন্ম নিক। নিজের সন্তানকে নিজের সামনে অবহেলিত হতে সে দেখতে পারবে না। কিন্তু ওর ধারণাটা যে সম্পূর্ণ ভুল, তাই ওকে সর্বত্র দিয়ে বোঝালাম। কিন্তু সে বুঝতে নারাজ। শেষে আমার শাশুড়ি আর আমি মিলে অনেক বোঝাই। শেষে সে বোঝে, কিন্তু আমার মনে হচ্ছে ওর মনে কিছু সংশয় রয়ে গেছে। তবুও সে আমার প্রতি খেয়াল রেখেছে। রাতে নিজের বুকে টেনে নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। যেদিন আমার একটি ফুটফুটে মেয়ে হলো সেদিন আমি সবচেয়ে বেশি খুশি দেখেছিলাম সৌরভের চোখে। মেয়েকে কোলে নিয়ে আবেগপ্লুপাত হয়ে তার চোখে পানি জমেছিল। আমি খুশি হয়ে সেদিন ওকে দেখছিলাম। এটাই তো জীবন।
যেখানে হাসি কান্না মিশ্রিত থাকে। জীবনটা খুব ছোট আর সেখানে সাজানো থাকে ছোট্ট একটা সংসার। আমি খুঁজে পেয়েছি সেই সংসার। সে আমায় বলতে পারেনি তো কি হয়েছে। প্রতিটা মুহূর্তে সে আমাকে অনুভব করিয়েছে তার ভালোবাসার, তার অস্তিত্বের। আমি অনুভব করেছি তার সবকিছু। নিজের মধ্যে আমি তাকে খুঁজে পেয়েছি সব সময়। এটাই তো চেয়েছিলাম। আর কিছু লাগবে না আমার। শুধু চাই তার ভাষাতেই তার ভালোবাসা অনুভব করণে। পরিপূর্ণ হতে চাই তার পরশে। পরিপূর্ণ করতে চাই আমাদের ভালোবাসা। সমাপ্ত।